আবিরের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে দেবযানী। আবিরের বাম হাত দেবযানীকে আগলে রেখেছে আর আস্তে আস্তে দেবযানীর চুলগুলো কানে গুজে দিচ্ছে। সারা খুব বোকা বলে মেয়েটা ধরতেই পারল না আমরা বিগত 1 বছর ধরে সম্পর্কে আছি। আর এই রূপমটা আমার বিরক্ত লাগতো। আমার থেকে গুনে গুনে 10 বছরের বড় বুড়ো একটা মরেছে, ভালোই হয়েছে। মরেছে নাকি মেরে ফেলা হয়েছে, কথাটা বলে দুজনে অট্টহাসিতে ফেটে পড়ল। আবারও থেমে গেল পাশের ঘরে মা বোন আছে ভেবে। আবির দেবযানীর গালে চুম্বন করলো। আর মেয়েটা দিন দিন অসহ্যকর হয়ে যাচ্ছিল। সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করতো, কাঁদতো, আর কাছে আসলেই বলতো সারাদিন কাজের ক্লান্তিতে বাহানা দিত। বাচ্চা তো দিতে পারলো না আমায়, তার উপর আমার চাহিদাও পূরণ করতো না। দেবযানী নেশালো চোখে আবিরের কপাল থেকে থুতনি পর্যন্ত হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, আমি তোমার সব চাহিদা পূরণ করে দিব আবির, সব। আবির দেবযানীর কোমর ধরে আরও কাছে নিয়ে এলো। তাই জন্য তো তোমাকে আমার বউ করে এনেছি ডার্লিং। তোমার মধ্যে একটা আলাদা আলাদা ব্যাপার আছে যা সারিকার মধ্যে ছিল না। কিন্তু তোমার মায়ের সামনে আমাদের এমন নাটক চালিয়ে যেতে হবে যেন আমার পরিস্থিতির শিকার। এখন মায়ের কথা ছাড়ো, এখন শুধু আমার কথা বলো, শুধু তুমি আর আমি। চলো তাহলে আমাদের এই ফুলসজ্জার রাতটা একটু মেমোরেবল করে তুলি। দেবযানী বাম হাত দিয়ে টেবিল ল্যাম্পের সুইচটা অফ করলো, দরজা বন্ধ। ভিতরে দুজনে মেতে উঠলো শারীরিক খেলায়। কোকিলের কুহুতানে সকাল হয়েছে অনেক আগে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। দেবযানী আর আবির এখনও ঘুম থেকে ওঠেনি। অন্তরা এই প্রথম হাত পুড়িয়ে রান্না করছে মায়ের জন্য। গায়ত্রী দেবী বসেছিল বসার ঘরে সোফায়। কলিং বেলের শব্দ। দরজা খোলেন উনি। বলুন কাকে চাই। সামনে থাকা যুবকটি বলল, আবির চ্যাটার্জির নামে কুরিয়ার এসছে, একটু অপেক্ষা করুন, আমি ওকে ডাকছি। গায়ত্রী দেবী রান্নাঘরে অন্তরার কাছে গেল। তোর দাদাকে ডাক, ওর নামে কী সব এসেছে। অন্তরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাঘরে গিয়ে আবিরের দরজার সামনে দাঁড়ালো। দরজার ভেতর থেকে বন্ধ থেকে ঠক ঠক শব্দ করলো। ভেতর থেকে আবির ঘুম জড়ালো কণ্ঠে বলল, কে? আসছি। আবির চ্যাটার্জির নামে কুরিয়ার এসেছে, কথাটা বলে অন্তরা আবার চলে যায়। আবির মিনিট 5 পর ঘর থেকে বেরিয়ে ডেলিভারি বয়ের থেকে খামটা নেয়। খামের উপরে অভিসারিকা চক্রবর্তী নামটা দেখে অবাক। তড়িঘড়ি করে চিঠিটা খুলে চমকে ওঠে আবির। ততক্ষণে দেবযানী এসে ওর পাশে দাঁড়িয়েছে। কার চিঠি আবির? আবির চিঠিটা এগিয়ে দিল দেবযানীর দিকে। সারিকা আমাকে মিউচুয়াল ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে, উইথ হার সিগনেচার। গায়ত্রী দেবী তখন জল খাচ্ছিল। কথাটা শুনে হাত থেকে গ্লাসটা পড়ে গেল। কাঁচ ভাঙার শব্দ অন্তরা ছুটে এলো রান্নাঘর থেকে। মাকে ভগ্ন হৃদয়ে সোফায় বসে থাকতে দেখে হাঁটু মুড়ে বসলো অন্তরা। কী হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? হাউমাউ করে কেঁদে উঠলেন গায়ত্রী দেবী। আমার সংসারে এ কোন শনির নজর রাখলো অন্তু? তিলে তিলে গড়ে তোলা আমার স্বাদের সংসারটা এভাবে ভেঙে যেতে বসেছে। আমি কিছু করতে পারছি না অন্তরা। অন্তরা একবার আর চোখে তাকালো আবির আর দেবযানীর দিকে। শনির গ্রহণ তো শুরু হবেই। হিরেকে ঘরছাড়া করে এখন কাচকে ঘরে তুলেছে। যেদিন ওই কাচের শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে তখন বুঝবে হীরের মূল্য। দাঁত থাকতে দাঁতের মর্ম তো বুঝলো না। ওদের পতন বেশি দেরি নেই মা, একটু সবুর করো। আর সারিকার শরীরটা একদম ভালো নেই। সকাল থেকে 4-5 বার বমি করেছে, কোনো খাবার মুখে তুলতে পারছে না। সেই নিয়ে খুব চিন্তিত অঞ্জনা দেবী। এসে থেকে তো তেমন কিছু খাস না, তাহলে বদহজম হলো কি রে সারা? ভাইয়ের সাথে গিয়ে একবার পাড়ার মোড়ে ডাক্তারকে দেখিয়ে আয়। আমার কিচ্ছু হয় নাই মা। কাল সন্ধেবেলা যে অবির সাথে বেরোলাম না, তখনই একটু ফুচকা খেয়ে নিয়েছি। অনেক দিন পর খাওয়া, ঠিক হজম হয়নি। একটা মিথ্যে কথা সাজিয়ে অঞ্জনা দেবীকে বলল সারিকা। তবুও যেন অঞ্জনা দেবীর চিন্তা বেড়ে গেল। দাঁড়া, তো ছোটো বৌদির কাছে মনে হয় গ্যাস্ট্রিকের ওষুধ আছে, আমি এনে দিচ্ছি। অঞ্জনা দেবী ঘর থেকে বেরোলে করুণ চোখে তাকায় সারিকা দরজার দিকে। সরি মা, তোমার মেয়ে তোমাকে তার জীবনের সব থেকে আনন্দের খবরটা জানাতে পারছে না। ক্ষমা করো মা, খুব শীঘ্রই আমি তোমাদের সবটা জানাবো। সারিকার ফোনটা বেজে উঠল। ফোনে একটা অচেনা নাম্বার দেখে অবাক হলো সারিকা। এই নতুন নাম্বারটা তো কাউকে দেয়নি, শুধু অভিক জানতো। তাহলে কে ফোন করতে পারে? ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করো। হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে একটা গম্ভীর স্বরে উত্তর আসে, আদিত্য সরকার, ডিভোর্স স্পেশালিস্ট। ও আপনি? কিন্তু আপনি এই নম্বরটা পেলেন কী করে? এই নম্বর তো কেউ জানে না। অভিক দিয়েছে। বাই দ্য ওয়ে, আপনি কি ডিভোর্স পেপার সই করে আবির বাবুকে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি সই করে অভির হাত দিয়ে কুরিয়ার করে দিয়েছি। আচ্ছা আদিত্যবাবু, ও যদি মিউচুয়াল ডিভোর্সে রাজি না হয় তখন কী হবে? অপর প্রান্ত থেকে আদিত্য সরকারের হাসি শুনতে পেল সারিকা। রাজি হলেও আপনার লাভ, না হলেও আপনার লাভ। বরং উনি যদি রাজি হন তাহলে ক্ষতিটা ওনার। কেঁচো খুঁড়তে কৌটেটা উনি নিজেই বার করবেন। কখন যে খাল কেটে উনি
কুমির ডেকে এনেছেন, ধরতেই পারবেন না। মানে মানে উনি যদি চেষ্টা করেন তাহলে উনি নিজেই ফাঁসবেন। রূপমঘর মৃত্যুটা সেক্ষেত্রে আমাদের হাতিয়ার হবে। আমি ইতিমধ্যে যেই হাসপাতালে যোগাযোগ করছি যেখানে রূপমবাবুর পোস্টমর্টম হয়েছিল। শারিকা তৎপরার সঙ্গে জিজ্ঞাসা করলেন, কিছু জানতে পারলেন? না, এখন জানতে পারিনি, তবে ডক্টর আমাকে খুব শীঘ্রই পোস্টমর্টম রিপোর্টের কপিটা পাঠাবেন। তাহলে এই ডিভোর্সটা পেয়ে আমি একটা মুক্ত জীবনযাপন করতে পারবো বলছেন? অবশ্যই পারবেন ম্যাডাম। আপনি আপনার সন্তান নিয়ে একটা সুখকর জীবন কাটাবেন, তার ব্যবস্থা আমি করে দিব। ধন্যবাদ, এখন রাখি। সারিকা ফোনটা কেটে দিয়ে আলমারি থেকে একটা ছবি বের করলো, যেটা আবিরের সাথে ওর সম্পর্ক শুরু হওয়ার প্রথম প্রথম তোলা একটা ছবি। সযত্নে হাত বুলালো ছবিটার উপর। আমার জীবন তো এমন হওয়ার কথা ছিল না আবির, কেন আমার সাথে এমনটা করলে? এই সময়টা আমাদের জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত হওয়ার কথা। আর কটা মাস পরে আমি তোমার সন্তানকে পৃথিবীতে আনবো। একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠেছে আমার মধ্যে, যে তোমার অংশ। কিন্তু তার উপর তোমার অধিকার তোমার থাকবে না। ও সব জানবে, তার বাবার সম্পর্কে সব জানবে, কিন্তু তুমি জানবে না ওর সম্পর্কে কিছু। অঞ্জনা দেবী আর ছোট বৌদি দেবপর্ণার উপস্থিত পেয়ে সারিকা সতর্ক হলো। তড়িঘড়ি করে ছবিটা ড্রেসিং টেবিলের ডয়ারে লুকিয়ে রাখলো। সারিকা, কি করছো ওখানে? পর্ণার কথা শুনে সারিকা ঘুরে দাঁড়ালো। কিছু না ছোট বৌদি, বলো কি বলবে? কাকিমা বলল তোমার শরীরটা খারাপ, পেটের সমস্যা হচ্ছে, তাই দেখতে এলাম। ডাক্তারের কাছে যাবে? নিয়ে যাব? সারিকা কিছুটা অবাক হলো পর্ণার কথা শুনে, কারণ প্রায় 5 দিন হয়ে গেছে, কিন্তু পর্ণা আবির আর দেবযানীর বিয়ের সম্পর্কে কিছু জানে না ভেবে খটকা লাগলো। না না বৌদি, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আচ্ছা বৌদি, দেবুর সাথে তোমার দেখা হয়নি? না গো, আমার ফোনটা কদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, আর তোমার দাদা তো জানো কখন বাড়িতে থাকে না, সেই রাত করে ফেরে, তাই আর কথা হয়নি। কেন বলো তো? না, তাই জিজ্ঞাসা করলাম। সময়টা নিমেষে চলে যাচ্ছে, দুপুর গড়িয়ে রাত হয়ে আছে। দেবযানী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রাত্রিকালীন সাজসজ্জা করতে ব্যস্ত, আর আবির চিন্তিত মস্তিষ্কে বিছানায় বসে আছে। দেবযানী মাঝে মধ্যে আর চোখে দেখছে আবিরকে। তোমার কি হয়েছে বলো তো? এত চিন্তা করছো কেন? সারা তো তোমার কাজটা সুবিধা করে দিয়েছে, সাইন করে দিলেই তো সব ঝামেলা শেষ। আমাদের পথের কাটা চিরবিদায়। না গো দেবু, বিষয়টা এমন সোজা নয়। আমি একটু আগে আলমারির মাথা থেকে এমন একটা জিনিস পেয়েছি, সেটা আমায় চিন্তায় ফেলেছে। দেবযানী কৌতূহলের দৃষ্টিতে ঘুরে তাকালো আবিরের দিকে। কী জিনিস? এই দেখো। দেবযানী আবিরের কাছে যায়। আবিরের হাতে মুঠো খুলতেই দেবযানী বুঝতে পারে আবির চিন্তার কারণ, সাথে ভয় পায় নিজে। এটা কার? সারিকা। কিন্তু ডক্টর তো বলেছিল। আমি যাবনি না দেবু, এই রুমে সারিকা আর তুমি ছাড়া কেউ থাকে না। তর্কের ক্ষেত্রে ধরেই নেই অন্তরা এই রুমে আসে, কিন্তু এটা ওর হওয়া অসম্ভব। তাহলে পড়ে রইল সারিকা আর তুমি। এই 1 মিনিট, এটা তোমার নয় তো? সেদিন ওই রাতের ফলে আনন্দ কথা হারায় আবির, কিন্তু মুহূর্তে দেবযানীর কথায় সেই আনন্দ ফিকে হয়ে যায়। আর এটা আমার কি করে হবে আবির? আমার তো প্রত্যেকবারেই প্রোটেকশন নিয়ে যা করার করেছি। আবার চিন্তিত হয়ে ওঠে আবির দেবযানীর কথা শুনে। এই মুহূর্তে ওর ঠিক কী করা উচিত বুঝে উঠতে পারে না। তাহলে কি সারিকা প্রেগনেন্ট? এটা কি ওরেই প্রেগনেন্সি টেস্ট কিট, যেখানে দুটো লাল দাগ স্পষ্ট? দেবযানীর মুখের রং পাল্টে যায়। এবার যদি বাবা হওয়ার আনন্দে আবির ওকে অস্বীকার করে, যদি সারিকাকে ফিরিয়ে এনে ওকে তাড়িয়ে দেয়, না না, আমি এটা হতে দিব না। আবিরের ব্রেন ওয়াশ করতে হবে, নাহলে আমার উদ্দেশ্য সফল হবে না। মনে মনে কথাটা আউড়িয়ে আবিরের পাশে বসে ওর হাত থেকে কিটটা নিয়ে পাশের টেবিলে রাখলো। আবিরের কাঁধে মাথা রাখলো। এত কেন ভাবছো আবির? আমি তো আছি, আমরাও বেবি নিব তাড়াতাড়ি। আবির দেবযানী নিজের থেকে সরালো। এটা যদি সত্যি হয়, সারিকা যদি সত্যি প্রেগনেন্ট হয়, তাহলে আমাকে ওর কাছে যেতে হবে। ওর মধ্যে আমার সন্তান বড় হচ্ছে, আমার সন্তানের উপর থেকে কোনো রকম অধিকার আমি ছাড়বো না। দেবযানী ক্ষুদ্র দৃষ্টিতে চোখে তাকালো আবিরের দিকে। তুমি এটা করতে পারো না আবির? বউয়ের বাচ্চা হচ্ছিল না বলে আমাকে বিয়ে করলে, যখন শুনলে বউ প্রেগনেন্ট, তখন আমাকে ছাড়তে পারো না তুমি? আমাকে এভাবে ব্যবহার করতে পারো না। আবির দেবযানী গালে হাত রাখলো। তোমার হাত যখন ধরেছি, এত সহজে ছাড়বো না। আমার যেমন তোমাকেও লাগবে, তেমন আমার সন্তানকেও লাগবে। আমি কালই ঝাড়গ্রাম যাব, সারিকার বাবার বাড়ি। চক্রবর্তী বাড়ির রেওয়াজ অনুযায়ী বাড়ির বউরা ভোর 5টার পর আর ঘুমাতে পারে না। এটাই একটা রুটিন বানিয়েছে বাড়ির 2 জেনারেশন, 6 বৌমা। ঘর পরিষ্কার, ঘর মোছা, ভগবান সেবা দেওয়া, সবার কাজ ভাগ করা আছে। বাড়ির উঠোন পরিষ্কারের দায়িত্বে থাকে সোনালি। কাজ শেষ করে যখন বাড়ির মূল দরজা খুললে চমকে ওঠে সোনালি। এত সকালে আবিরকে দেখে যেন অবাক হয়, তেমনই রেগে যায় খুব। তুমি তুমি কেন এসেছো এখানে? এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। সোনালি আবিরের মুখের উপর দরজা বন্ধ করতে গেলে সেখানে চলে আসে অঞ্জনা দেবী। জামাইকে দেখে খুব খুশি হননি। জামাই,
তুমি এসেছো? এসো, ভিতরে এসো। অনিচ্ছার সত্ত্বেও আবিরকে বাড়িতে ঢুকতে দিতে বাধ্য হন সোনালি। আবির অঞ্জনা দেবীকে প্রণাম করলো। বাবা, সারা যে বললো তুমি অফিসের কাছে শিলিগুড়ি না কোথায় গেছো? আবিরের একটু খটকা লাগলো। পর মুহূর্তে ভাবলো সারা এখনও বাড়ির কাউকে কিছু জানায়নি, তাহলে ওর সুবিধা হলো। হ্যাঁ মা, গিয়েছিলাম। আজ সকালে ফিরলাম, এয়ারপোর্ট থেকে সোজা চলে এলাম। ভালোই করেছো বাবা, চলো ভিতরে চলো। অঞ্জনা দেবীকে আবিরকে বাড়ির ভিতরে নিয়ে গেল। সোনালি আর দেরি না করে সারিকাকে ডাকার উদ্দেশ্যে চলে গেল। বসার ঘরে সোফায় বসে চা খাচ্ছে আবির, আর ওকে ভিড় করে দাঁড়িয়ে আছে বাড়ির গিন্নিরা। তোমার মা বোন কেমন আছে বাবা? সবাই ভালো আছে বড় জেঠি। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভালো আছি আমরা। আবির এদিক ওদিক খুঁজতে সারিকাকে খুঁজতে লাগলো। অবশেষে সারিকাকে দেখতে না পেয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করে ফেললো, মা, আপনার মেয়েকে তো দেখছি না, এখনও ঘুম থেকে ওঠেনি? আসলে কাল থেকে ওর শরীরটা একটু খারাপ, অনেকবার বমি করেছে তো, তাই হয়তো ঘুমাচ্ছে। মেজো বৌমা, যাও তো সারাকে ডেকে নিয়ে আসো তো। কাউকে ডাকতে হবে না, আমি এসে গেছি। বসার ঘরে দরজায় গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে সারিকা। সারিকার ভাবভঙ্গি দেখে একটু ভয় পেল আবির। সারিকা তারপর আবিরকে অবাক করে দিয়ে হেসে হেসে ঘরে ঢুকে আবিরের কাছে গেল। কেন এখানে এসেছো? গাছের খাওয়া আবার তলারও কুড়াতে এসেছো? লজ্জা করলো না একবার এই বাড়ির চৌকাটে পা রাখতে? সারিকার কথা শুনে খুব রেগে গেল অঞ্জনা দেবী। এগুলো কী ধরনের কথা সারিকা? জামাইয়ের সাথে তুই এমনভাবে কথা বলছিস কেন? সারিকার ভিতরটা কষ্টে বেরিয়ে এলো রাগ হয়ে। চিৎকার করে উঠল, কে ঢুকতে দিয়েছে এই বাড়িতে? একে এক্ষুনি বের করে দাও এই বাড়ি থেকে। অঞ্জনা দেবী খুব জোরে চড় মারল সারিকার গাড়ি। সারিকার গালে হাত দিয়ে কেঁদে উঠল। এই বেইমানটার জন্য তুমি আমাকে মারলে মা? কাকে বেইমান বলছো তুমি সারিকা? ও তোমার স্বামী। স্বামী? স্বামী অর্থের ও জানে? জানো মা, তোমার মেয়ে তোমার বাড়িতে ঢুকতে আসেনি, বরাবরের মতো সংসারের পাট চুকিয়ে চলে এসেছে। কেন জানো? তোমার আদরের জামাই মিস্টার আবির চ্যাটার্জি বিয়ে করছেন কাকে? আমার প্রাণপ্রিয় বান্ধবী দেবযানী ভাদুরী গুহকে। এরা দুজনে মিলে আমাকে ঠকেছে মা, তোমার মেয়ে ঠকেছে। বসার ঘরে এখন সবাই নীরবতা। পরিষ্কার আকাশে বজ্রপাত হলে যেমন হয়, ঠিক তেমনই অবস্থা এখন। অঞ্জনা দেবী সারিকার কাত ধরে ঝাঁকালেন। তুই কি বলছিস নিজে শুনতে পাচ্ছিস সারা? সারিকার চোখের জল মুছল। বড় বৌদি, মেজ বৌদি, ছোট বৌদি, দাদারাদের ডেকে আনো এখানে। অভিককেও ডাকবে। আবির যখন এখানে এসেই পড়েছে, এখন ওকে বুঝিয়ে দেব বেইমানি করার ফল। বাড়ির বউরা তাদের স্বামীকে ডাকার উদ্দেশ্যে চলে গেল। সারিকা আবিরের মুখোমুখি দাঁড়ালো। তোমাকে আসতে বারণ করেছিলাম আমি, বলেছিলাম আমার দাদারা কখনোই তাদের বোনের কষ্ট নীরবে সহ্য করবেন না। আবির এতক্ষণ চুপ করে থাকলে এবার মুখ খুলে, তুমি এখনও লিগ্যালি আমার ওয়াইফ, আর তোমার গর্ভে আমার সন্তান বড় হচ্ছে, তার উপর সমস্ত অধিকার আমার। আমি তার উপর অধিকার ছাড়বো না সারিকা। সারিকা চমকে উঠল। নিজের পেটে হাত রেখে আবৃত থেকে দড়াই তো বোঝা রেখে একটা অজানা আতঙ্কে কেঁপে উঠল তার মাতৃমন। না না, ওকে আমি দেব না। ও তোমার কেউ না, ও শুধু আমার, শুধুই আমার। ওর উপর কোনো আঘাত হানতে দেব না আমি তোমায়। ওকে ছুতেও পারবে না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। সকাল সকাল দুর্বল শরীরটা চিৎকার করে হঠাৎ মাথাটা ঘুরে যায় সারিকার। টলে পড়ে যেতে নিলে পিছনে এসে অভিক ধরে ফেলে। ছর্দি, আয়, বস, বস এখানে। অভিক সারিকাকে ধরে চেয়ারে বসায়। এত উত্তেজিত হোস না সত্যি, এটা তো শরীরের পক্ষে ভালো নয়। সারিকার তিন দাদা এসে উপস্থিত হচ্ছে বসার ঘরে। সারিকার ছোটদা সৌভিক সারিকার সামনে এসে দাঁড়ায়। কি শুনলাম সারা? আবির আমার শালিকা দেবযানীকে বিয়ে করছে? সারিকা শুধু মাথা নাড়ে। সৌভিক উঠে সরাসরি আবিরের জামার কলার চেপে ধরে। তোর সাহস হলো কী করে আমার বোনের সাথে এত বড় অন্যায় করার? ও তো তোকে ভালোবেসে আমাদের সবার ভালোবাসা উপেক্ষা করে চলে গিয়েছিল, সেই তুই ওকে ঠকালি? আমি তোকে পুলিশে দেবো আবির। মেজদা, এক্ষুনি থানায় ফোন কর। আবির সৌভিকের থেকে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারিকার বদ্দা মানিক আবিরকে উদ্দেশ্য করে বলল, তোমার লজ্জা করলো না এত বড় অন্যায় করে আবার এই বাড়িতে এসেছো? মানুষের চামড়া আছে তো তোমার শরীরে? আবির হাত জোর করলো মানিকের সামনে। আমি ভুল করেছি বদ্দা, আমার ভুল শুধরাতে এসেছি। আমি আমার সন্তান আর সারিকাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি ভাবলে কি করে আবিরদা আমার এত কিছুর পর ছোটদিদিকে তোমার সাথে পাঠাবো? যেই জেনেছো ছোটদিদি প্রেগনেন্ট, অমনি তোমার মন ঘুরে গেল। মনে পড়লে তুমি ভুল করেছো। এত দরদ উতলে পড়ছে, চুপচাপ ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দেবে, নইলে তুমি কল্পনাও করতে পারছো না তোমার আর দেবযানীদির সাথে কী হতে চলেছে। আমি সারিকাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না অভিক। আবিরের কথা শুনে ভীষণ রেগে যায় মানিক। প্রতীক, সৌভিক, অবির, আমার জুতো জোড়াটা নিয়ে আয় তো। এই বেটাকে আর জুতো পেটা করে বিদায় করব। বড় জেঠুর কথা শেষ হতে না হতেই পদার্পণ 10 বছরের চেয়ে 2 জোড়া জুতা নিয়ে হাজির হয়। সেগুলো দেখে চোখ কপালে উঠে আবিরের। এই মুহূর্তে শুধু পালানোর রাস্তা খুঁজছে। দরজার দিকে তাকাতে দেখলো দরজা বন্ধ। হঠাৎ একজোড়া জুতো ছুঁড়ে এলো আবিরের দিকে। আবির মুখ খুঁজে দাঁড়িয়ে আছে।
ঘুম থেকে ধীর ফিরিয়ে উঠল আবির। তার মুখে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়েছে। হৃদস্পন্দনটা দ্রুত গতিতে ওর ঘামটা হাতের উল্টো পিছন দিয়ে মুছে নিল ও। এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন! বিছানার উপর পাশে তাকিয়ে দেখলো দেবযানী এখনো ঘুমাচ্ছে। টেবিল থেকে ফোনটা নিল আবির। ভোর 5:17। গলা শুকিয়ে এলো আবিরের। একটা শুকনো ঢোক গিলে হাঁপ ছাড়ল। ও শুনেছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে আমি যদি আজ ঝাড়গ্রামে যাই, ওই বাড়ির সবাই আমাকে জুতো পেটা করবে। আমার যাওয়া কি ঠিক হবে? আজ শনিবার, সবাই আজ বাড়িতে আছে। সকাল থেকে অভিক আজ ওর বড় ভাইজি রূপার পিছনে লেগে আছে। অভিক যত রাখাচ্ছে রূপা তত রেগে যাচ্ছে। ওদের সঙ্গে দলে যোগ দিয়েছে পদ্মাবতীর ভাই প্রণয়। ছোট কাকাইকে দেখো, দিদিভাইয়ের নাকের ডগা কেমন লাল হয়ে গেছে বলে হেসে উঠল প্রণয়। আর অভিক রূপা কটমট করে তাকালো প্রণয়ের দিকে। এখন তো খুব ছোট কাকাই এর দল ভারী করছিস। আসিস একবার আমার কাছে চকলেট চাইতে, তখন দেখাবো। এই একটা ছোট্ট বাচ্চাকে তুই চকলেটের খোঁটা দিচ্ছিস? তুই একদম চুপ করে থাকো ছোট কাকাই। আমি যখন বলেছি তোর আগে বিয়ে করব না তো করব না। এই 4 বছর ছোট বড় কাকা ভাইজির সম্পর্ক বড়ই মধুর। কাকার মতো শাসন, দাদার মতো আগলে রাখা, আর বন্ধুর মতো বিপদে আশেপাশে থাকা, সবটাই পায় রূপা অভিকের থেকে। 22 বছরের রূপা এখন একটার মতো সেই 26 বছর বয়সী কাকাকে আগে কোনো মতো বিয়ে করবে না, সেই নিয়ে অভিক ওকে রাগাচ্ছে। কিন্তু রূপু, আমি তো শুনলাম বড়দা আর বড় বৌদি তোর জন্য ছেলে দেখা শুরু করেছে। ওদের ঝগড়ার মাঝে সারিকা এসে বসলো ওদের কাছে উঠোনে রাখা একটা চেয়ার। কী ব্যাপার রূপা বুড়ি, সকাল সকাল কাকাইয়ের সাথে কী নিয়ে ঝগড়া লেগেছে? রূপা নিজের চেয়ারটা টেনে সারিকার কাছে সরে এলো। দেখো না ছোট পিসি, ছোট কাকাই বলেছে আমার জন্য নাকি বাবা মা ছেলে দেখছে। কিন্তু আমি তো বলেই দিয়েছি ওই অহনাদিকে এই বাড়িতে না এনে আমি এই বাড়ি থেকে যাব না। সারিকা অবাক হলো রূপার মুখে অহনার নাম শুনে। অহনাকে তুই চিনিস? চিনব না কেন? আমার ডিপার্টমেন্টের সিনিয়র অহনা, আর সেটা কাকাই না জেনেই প্রেম করেছে। জানিস ছোট পিসি, এই যে রিসেন্ট জানতে পেরেছি বিষয়টা, আমাকে বলেই নেই কাকাই। সারিকা রূপর কাছে গিয়ে খুব আস্তে করে বলল, কাকাই না হয় অহনা আছে, কিন্তু আমার রূপপুরীর কি কেউ আছে? প্রেম করছিস নাকি সে? রূপু কিছু বলতে যাবে তার আগেই বাড়ির মূল দরজায় ঠকঠক আওয়াজ। অভি দরজা খোলার জন্য এগোলো, প্রতীক এসে বাধা দেয়। তুই বস, আমি দেখছি। অভি গিয়ে দরজা খুলে একজন পিয়ন দেখতে পায়। প্রতীক তার উদ্দেশ্যে বলে, হ্যাঁ বলুন কাকে চাই? পিয়ন না নিজের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে খুঁজে খুঁজে একটা চিঠি বের করে। এখানে অভিসারিকা চ্যাটার্জি থাকেন? প্রতীক একবার সারিকার দিকে তাকায়। সারিকা নিজের নাম শুনে অবাক হয়েছে কিছুটা। কিছু একটা আন্দাজ করে চেয়ার ছেড়ে তৎক্ষণাৎ উঠে যায় দরজার দিকে। আমি অভিসারিকা চ্যাটার্জি। পিয়ন চিঠিটা সারিকার হাতে দেয়। আদালত থেকে চিঠি এসেছে, এখানটায় সই করে নিন। সারিকা একবার প্রতীকের দিকে তাকায়, তারপর সই করে দিল। পিয়ন চলে যেতে সারিকা প্রতীককে এড়িয়ে যেতে গেলে প্রতীক বাধা দেয়। দাঁড়াও সারিকা। সারিকা থমকে দাঁড়ায়। প্রতীক এসে ওর সামনে দাঁড়ায়। কিসের চিঠি এটা? অভি পরিস্থিতি সামাল দিতে উঠে আসে ওদের কাছে। ছাড় না ছোটদা, ওর কোনো পার্সোনাল চিঠি হবে? তুই একটাও কথা বলবি না অভিক। আমি স্পষ্ট দেখেছি খামের উপর ডিভোর্স শব্দটা। রে খামটা। এক প্রকার সারিকার হাত থেকে ছিনিয়ে নেয় প্রতীক। চিঠিটা খুলে পড়তেই শুরু হলো সবটা পড়ার পর কৌতূহল চোখে তাকায় সারিকার দিকে। এসব কি সারা? তোর ডিভোর্সের প্রত্যাখ্যান করে আবির বিপক্ষে কেস করছে। তুই আবিরকে ডিভোর্স কেন দিচ্ছিস? কি হয়েছে সারা, বল আমাকে, সবটা খুলে বল আমায়। চক্রবর্তী বাড়ির নিস্তব্ধর মাঝে শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে অঞ্জনা দেবীর ফোপানোর শব্দ। মেয়ের সাথে এত বড় প্রতারণা হয়েছে, সেটা চক্রবর্তী বাড়ির কেউ মেনে নিতে পারেনি। এই যৌথ পরিবারের প্রত্যেকের যেন একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, আবিরকে উচিত শিক্ষা দেওয়া। শুধুমাত্র মন গলেনি সারিকার ছোট বৌদি দেবপর্ণার। কেউ কি চায় নিজের দোষটা দেখতে পায় না সারিকা? নিশ্চয় তুমি এমন কিছু করেছিলে যার জন্য আবিরের মনে হয়েছে তোমার থেকে আমার বোনের সাথে সংসার করা 1000 গুণ ভালো। কথাটা শেষ হওয়ার সাথে সাথে সজোরে একটা চড় পড়ল দেবপর্ণার গালে। অনেকক্ষণ থেকে সারিকাকে নানাভাবে কথা শোনাচ্ছে। শেষমেশ আর সহ্য করতে পারল না সারিকার ছোটদা সৌভিক। তুমি আমাকে মারলে? বেশ করেছি। নিজের বোনের অন্যায় ঢাকতে আমার বোনকে অপমান করতে পারো না তুমি? কতদিন চেনো তুমি আমার বোনকে? তাই বলছি বেশি কথা বলতে এসো না। 1000বার বলবো কথা। তোমরা সবাই মিলে শুধু আমার বোনটাকে দোষ দিয়ে পড়ছো। নিজের বোনের দোষ তো দেখছো না? বিয়ের এতগুলো বছরের পরও যে মেয়ে একটা সন্তান জন্ম দিতে পারেনি, তার স্বামী দ্বিতীয় বিয়ে করবে না তো কি? সৌভিকের হাত আবার পর্ণার গালে উঠতেই বিশাখা এসে সৌভিককে বাধা দেয়। শান্ত হ ঠাকুরপো, এটা মাথা গরম করার সময় না।
ছোট, তুই ঘরে যা। না, আমি যাব না ঘরে। তোমরা সবাই মিলে আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলবে আর আমি সেটা সহ্য করব? ভাবলে কি করে? সৌভিক হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করলো। তুমি যে আমার বোনের বিচার করছো, আমি তো বলতে পারি আমাদের বিয়ের 5 বছর হওয়ার পর তুই নেছে। সেক্ষেত্রে আমি যদি দ্বিতীয় বিয়ে করতাম তখন কি করতে তুমি? সতীনের সংসার করতে তো? তাই বলছি বেশি কথা বলো না, যাও ঘরে যাও। সৌভিকের হুমকিতে কেঁপে ওঠে পর্ণা। চুপচাপ ঘরে চলে যায়। সৌভিক এসে সারিকার সামনে দাঁড়ায়। তোর ছোট বৌদির হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি বোন। সারিকা হাসলো। আর ছোট বৌদি আমাকে জীবনের সব থেকে চরম আঘাতটা তো দিলই। আমরাই দুজন প্রিয় মানুষ, তাই এখন আর কারো কথা গায়ে লাগে না। আমার সন্তানের কথা ছোট বৌদি বলে গেল না? যেই সন্তান তো এখন আমার মধ্যে আছে। আবিরকে বদলে ওকে দিয়েছে ভগবান আমাকে। এত হাহাকারের মধ্যে কোথাও যেন একটা আনন্দের ঝলকানি দেখা দিল। অঞ্জনা দেবী খুব খুশি হলেন। মেয়ের গালে 2 হাত রেখে বললেন, তুই অন্তঃসত্ত্বা? সারিকা হ্যাঁ সূচক ঘাড় নাড়ালেন। অঞ্জনা দেবী হাত দিয়ে সারিকার থুতনিতে চুম্বন করলেন। এতদিন ভগবান মুখ তুলে চেয়েছে আমার মেয়ে মা হবে, আমি দিদা হব। তোমরা শুনতে পাচ্ছ? আমার মেয়ে মা হবে। মায়ের এমন পাগলামি দেখে সারিকা জড়িয়ে ধরল অঞ্জনা দেবীকে। উনি সারিকার কাঁধে মাথা রেখে কেঁদে উঠলেন। সারিকাও কাঁদলো। এত খুশির দিনে ভগবান, তুমি আমার মেয়েটাকে কেন এত অসুখী করে দিলে? ঘর বর সব পর করে দিলে। আমি অসুখী নেই মা, আমার অনাগত সন্তান আসছে, তোমরা সবাই আমার পাশে আছো, এরপরও আমি অসুখী কি করে হই? সারিকার বড়দা সারিকার উদ্দেশ্যে বলল, আমরা সবাই তোর পাশে আছি বোন, কোনোদিন নিজেকে একা মনে করবি না। আমরা সবাই মিলে আবিরকে এর যোগ্য শাস্তি দিব। আমাদের ছোট বোনকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমরা ছাড়বো না। মানিকের কথায় বাড়ির প্রত্যেক সদস্য গলা মিলালো। নিজের পরিবারকে পাশে পেয়ে সারিকা যেন এতদিন পর মন খুলে হাসলো। কোর্টের বাইরে বসে আছে সারিকা, অভিক, সারিকার 3 দাদা, মেজদাদা, বৌদি আর আদিত্য। সেদিনের পর থেকে কেটে গেছে 1 সপ্তাহ। আজ আবির আর সারিকার কেসটা কোর্টে উঠেছে। তাই শেষ মুহূর্তে একটা আলোচনা করে নিচ্ছে আদিত্য সরকারের সাথে। সারিকা ঘন ঘন নিজের ঘাম মুছছে দেখে আদিত্য নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বের করে এগিয়ে দেয়। আপনার কষ্ট হচ্ছে ম্যাডাম? চলুন কোনো রেস্টুরেন্টে পাখার তলায় গিয়ে বসি। এই অবস্থায় এত রোদে গরমে বসে থাকলে আপনার শরীর খারাপ করবে। সারিকা আদিত্যর কাছ থেকে জলের বোতলটা নিয়ে ঢকঢক করে কয়েক চুমুক জল খায়। না না, আমি ঠিক আছি, একটা দিনেরই তো ব্যাপার। না না সারিকা দেবী, আমাদের কাছে যে পয়েন্টগুলো আছে সেগুলো হলে একটা কেস, 2-3টে নিয়ে নিব। ডিভোর্স কেস দিয়ে শুরু হলে বিষয়টা তো একটা খুনের কেসে গিয়ে পৌঁছবে। আপনি রূপমদার পোস্টমর্টম রিপোর্ট পেয়েছেন? রিপোর্ট পেয়েছি। আর কয়েকজন সাক্ষী পেয়েছি যারা দেবযানী দেবীর পর রূপমবাবুর ঝুলন্ত মৃতদেহ দেখেছিল। তারা কি? আদিত্য একবার ঘড়ির দিকে তাকালো। সারিকার কথা শেষ হওয়ার আগে বলল, সময় হয়ে গেছে, ভিতরে চলুন। সবাই এগোলো। পিছনে রইল আদিত্য আর সারিকা। কোর্টে ঢোকার আগ মুহূর্তে আদিত্য সারিকার হাত চেপে ধরল। আদিত্য সারিকার মুখের অবস্থা থেকে বুঝতে পারল ও খুব ভয় পেয়ে গেছে। আদিত্য নিজের অন্য হাতটা সারিকার হাতের উপর রাখলো। আমি আছি তো, ভয় পাবেন না, আপনাকে সুবিচার পাইয়ে দেওয়া দায়িত্ব আমার। সারিকা আদিত্যর দিকে তাকালো করুণ দৃষ্টিতে। এর আগে কখনো কোর্টে আসেনি। আমার খুব ভয় লাগছে, কাঠগড়ায় দাঁড়াতে হবে আমায়। শান্ত হন ম্যাডাম, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি সবসময় আপনার পাশে থাকবো, নার্ভাস হবেন না। বিপক্ষে উকিল যা যা প্রশ্ন করবে আপনি ভয় না পেয়ে ঠিকঠাক উত্তর দেবেন। সারিকা একটা শুকনো ঢোক গিলল। আদিত্য সরকারের হাতটা শক্ত করে চেপে ধরল। চলুন। মামলা নাম্বার 356, আবির চ্যাটার্জি বনাম অভিসারিকা চ্যাটার্জির ডিভোর্স কেস শুরু হলো। আদিত্য আর বিপক্ষীয় উকিল উঠে দাঁড়ালো। বিপক্ষীয় উকিল খুব ভালো করে চেনে আদিত্য, এর আগে বেশ কয়েকটা কেস লড়েছেন ওনার সাথে। বেশ নামকরা উকিল সৌগত রায়। সৌগত নিজের বক্তব্য শুরু করলেন। মাই লর্ড, আমার মক্কেল মিস্টার আবির চ্যাটার্জি সারিকা দেবী ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু আবিরবাবু এই ডিভোর্স নোটিশ খারিজ করেছেন, কারণ ওনার মতে ওনার স্ত্রী আগাম বার্তা ছাড়াই বিনা কারণে এই ডিভোর্স চাইছেন। অবজেকশন ইউ অনার, অবজেকশন সাসপেক্ট। জজ সাহেবের অনুমতি পেয়ে একবার আদিত্য সারিকার দিকে তাকালো। সারিকা ভয় পেয়ে দেখে চোখের ইশারায় আশ্বস্ত করলো আদিত্য। থ্যাংক ইউ মাই লর্ড। আমার লর্ডেন লার্নেড ফ্রেন্ড অনেক কথাই বলেন, কিন্তু ওনার হয়তো জানা নেই মিস্টার আবির চ্যাটার্জি আমার মক্কেলের সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ থাকার পর দ্বিতীয় বিবাহ করেছেন, এবং এই মাসের গত 11 তারিখে সেই বউ বাড়ি এনেও তুলেছেন। এবং কাকে বিয়ে করেছেন? আমার মক্কেল সারিকা দেবীর প্রিয় বান্ধবী দেবযানী গুহকে। সেক্ষেত্রে আমার মক্কেল ডিভোর্স আবেদন করাটা কি ভুল মাই লর্ড? প্রথম বিবাহ বিচ্ছেদ না করিয়ে দ্বিতীয় বিবাহ করা অপরাধ। আপনার কি কিছু বলার আছে সৌগতবাবু? অবশ্যই মাই লর্ড। আমার বিপক্ষের উকিল যেই কথাটা বললেন সেটা সম্পূর্ণ যুক্তিহীন আর মিথ্যা। এর পিছনে কোনো সত্য লুকিয়ে আছে সেটা আমার
জানার জন্যই আমি ডেকে নিতে চাই দেবযানী গুহকে। কথাটা শুনে সারিকা সহ সবাই অবাক। দেবযানী কাঠগড়ায় ওঠে। আপনি দেবযানী গুহ, মিসেস অবিকা অভিসারিকা দেবীর বেস্ট ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ। অভিকবাবু আপনাকে বিয়ে করেছেন? আপনারা একে অপরকে ভালোবাসেন, এই বিয়েটা করেছেন? দেবযানী একবার সারিকার দিকে তাকায়, তারপর বলতে শুরু করে, আমি অভিককে বিয়ে করেছি ঠিকই, কিন্তু ভালোবেসে না। আমাকে সারিকাই বুঝিয়েছিল এই বিয়েটা করার জন্য, শুধুমাত্র ওর কথায় আমি বিয়েটা করেছি। দেবযানী এই মিথ্যে তত্ত্বে সারিকা চমকে ওঠে, উঠে দাঁড়ায় বেঞ্চ থেকে। জজ সাহেব, মিথ্যে বলছে ও। আমি কোনোদিন ওকে বলিনি আবিরকে বিয়ে করার জন্য। আপনি বলুন, আমি নিজের সংসার কেন ভাঙতে চাইব? আপনার কিছু বলার থাকলে উইটনেস বক্সে এসে বলুন। আদিত্য সারিকাকে বসতে বলল। সারিকার সামনে গিয়ে নিম্নস্বরে বলল, উত্তেজিত হবেন না, ওরা এখানে সব কিছু প্ল্যান করে এসেছে, তাই আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। সারিকার মাথায় হাত দিয়ে বসলো। আদিত্য পুনরায় নিজের জায়গায় ফিরে এলো। আমি দেবযানী গুহকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আদিত্য দেবযানী উইটনেস বক্সের কাছে গিয়ে দাঁড়ালো। আপনি বললেন সারিকা দেবী আপনাকে বলেছিলেন আবিরবাবুকে বিয়ে করতে। তা দেবযানী দেবী, আপনি কি 5 বছরের বাচ্চা যে আপনাকে বলল আর আপনি বিয়ে করতে, আর আপনি করে নিলেন? আমার হাজব্যান্ড মারা গেছে 2 মাস আগে। সারিকা এটা সুযোগ নিয়েছিল। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি একা হয়ে পড়েছিলাম। দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাও আমার কাছে দায় হয়ে যাচ্ছিল। সেই সময় ও আমাকে বুঝিয়েছিল আবিরকে বিয়ে করলে নাকি বাকি জীবনটা আমার সুখে কাটবে। আমিও নিজের ভবিষ্যতের চিন্তায় ওর কথায় রাজি হয়ে যাই। মানে আপনি বলতে চাইছেন সারিকা দেবী নিজে আপনাকে ওনার সতীন হওয়ার অফার দিয়েছিলেন? আপনি কি কোর্টের সাথে মজা করছেন মিথ্যে কথা দিয়ে? সৌগত এবার উঠে দাঁড়ায়। অবজেকশন ইউ অনার, আমার লার্নেড ফ্রেন্ড হয়তো ভুলে যাচ্ছে এটা আদালত, এখানে উচ্চস্বরে কথা বলা যায় না। অবজেকশন সাস্টেন। থ্যাংক ইউ। আমি দেবযানী দেবীকে আরও কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আদিত্য এসে নিজের জায়গায় বসলো। সৌগত দেবযানীর কাছে গেল। আপনি বললেন সারিকা দেবী আপনার সেই সুযোগ নিয়েছিল। কোন সুযোগের কথা আপনি বলেছেন সেটা একটু খুলে বলবেন আদালতের কাছে? সারিকা একটা এক্সটার্নাল মেটেরিয়াল, একটা অ্যাফেয়ার ছিল, যার জন্য ও চেয়েছিল আমি যেন আবিরদাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করি। আর সেই সুযোগে ও আবিরদাকে দোষ দিয়ে একটা ডিভোর্সে পেয়ে যাবে, আর ও ওর বয়ফ্রেন্ডের কাছে চলে যেতে পারবে। কথাটা শুনে সারিকা সহ সবাই চমকে ওঠে। আদিত্য চোখের ইশারায় বারণ করে উত্তেজিত না হতে। তাহলে মাইলর্ড, এবার আপনি বিচার করুন, সেক্ষেত্রে দোষটা কার? সারিকা দেবী একটা মিথ্যে গল্প সাজিয়ে ডিভোর্সের আবেদন করেছে, সেক্ষেত্রে আবির্বাবুর দোষটা কোথায়? তিনি তো এই ডিভোর্সটা চাইছেন না, সেক্ষেত্রে আমার মক্কেল সুবিচার পাবে না ইউ অনার। আদিত্য এবার উঠে দাঁড়ায়। অবজেকশন ইউ অনার। অবজেকশন সাস্টেন্ড। আমার লার্নেড ফ্রেন্ড হয়তো ভুলে যাচ্ছে আদালতে মিথ্যে গল্প শোনানো হয় না। এতগুলো কথা দেবযানী দেবী বলছেন, তার কোনো প্রমাণ আছে ওনার কাছে? আছে মাইলট। সৌগত নিজের ডেস্ক থেকে একটা সাদা খাম তুলে জাজের কাছে জমা দিল। আদিত্য সারিকাকে ইশারায় জিজ্ঞাসা করলো এর সত্যতা। সারিকা ইশারায় বুঝিয়ে দিল এগুলো মিথ্যে। জজ সাহেব খামটা খুলে কয়েকটা ছবি পেলেন। নিজে কিছুক্ষণ দেখে ছবিগুলো বাকিগুলো দেখার উদ্দেশ্যে উল্টো করে ধরলেন। ছবিগুলো দেখে চমকে উঠল সবাই। সৌগত এবার বলতে শুরু করলেন, মিসেস অভিসারিকা চ্যাটার্জি এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার যার সাথে চলছে তিনি আর কেউ নেই, আমার বিপক্ষীয় বন্ধু মিস্টার আদিত্য সরকার। এই ছবিগুলো যেগুলো স্পষ্ট। পদ্মার জন্মদিনের দিন আদিত্যের সাথে সারিকার ধাক্কা লাগে। তখন আদিত্য সারিকাকে বাঁচাতে আগলে রেখেছিল। তখনই ছবিগুলো এগুলো নানা অ্যাঙ্গেল থাকে। এই মুহূর্তে আদিত্য ঠিক কী বলা উচিত ভেবে উঠতে পারে না। অন্যদিকে সারিকা খুব ভেঙে পড়ছে নিজের চরিত্রের খারাপ কথা শুনে। অভিক যথাসাধ্য সারিকাকে সামলানোর চেষ্টা করছে। আবিরের বিজয় হাসি হাসছে সবার অলক্ষ্যে। এই বিষয়টা আপনার কিছু বলার আছে অভিসারিকা দেবী? সারিকার গলা শুকিয়ে আসছে। অভিক বারবার বলছে সত্যিটা বলতে। আদিত্য সরকারের ইশারায় উইটনেস বক্সে যেতে বলল। সারিকা ধীর পায়ে এগিয়ে গেল উইটনেস বক্সে। সারিকাকে কাঁপতে দেখে আদিত্য উঠে গেল সারিকার কাছে। ভয় পাবেন না, নির্দ্বিধায় বলুন সবটা। ধর্মাবতার দেবযানী গুহ, আমার আগের নামে যে অভিযোগটা তুলেছেন সেটা সম্পূর্ণ ভুল। আমি ওকে এমন কোনো প্রস্তাব কোনো দিন দেই নেই। আর ওই ছবিগুলো সত্যি হলেও ওনারা যে উদ্দেশ্যে ছবিগুলো ব্যবহার করছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যাই। সেদিন ছিল আমার ভাইজির জন্মদিন। তাড়াহুড়োর মধ্যে হাঁটতে গিয়ে আমি আদিত্যবাবুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে উনি আমাকে ধরে পেলেন। সৌগত রায় উঠে দাঁড়ায়, সারিকার উইটনেস বক্সের সামনে এসে দাঁড়ায়। আপনি যা বলেছেন আপনি সেটা প্রমাণ করতে পারবেন? সারিকা আদিত্যর দিকে তাকায়। ওরা তো এটাই কখনো ভাবেনি, তাই তো এই মুহূর্তে প্রমাণ জোগাড় করা খুব চাপের। আদিত্য মাথা কাজ করে না। সারিকা মাথা নিচু করে ফেলে। সৌগত হেসে বলে, মাই লর্ড, ওনার নীরবতাই বলে দিচ্ছে ওনার কাছে কোনো প্রমাণ নাই। উনি আর আদিত্যবাবু প্ল্যান করে নিজেদের আখের গোছাতে দেবযানী দেবী আর আবির্বাবুর বিয়েটা দিয়েছেন। আমি কিছু বলতে চাই জজ সাহেব। একটা জোরালো মহিলা কণ্ঠ
কোর্টে সবাই ঘুরে তাকালো। কোর্টের দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে সারিকার বড় ভাইজি রূপা, আর তার ঠিক পাশে অন্তরা। আপনার যা বলার উইটনেস বক্সে এসে বলুন। সারিকা নিচে নামলো। রূপা এসে উইটনেস বক্সে দাঁড়ায়। আদিত্য রূপার কাছে নিম্নস্বরে বলে, তুমি এখানে কি করছো রূপা? আমার কাছে প্রমাণ আছে আদিত্যদা। সৌগত রায় রূপার কাছে আসেনি। আপনি কে? আমি রূপসা চ্যাটার্জি। সারিকা চ্যাটার্জি আমার ছোট পিসি হয়। আপনারা যে কোর্টের সাথে মিথ্যাচার করেছেন তার প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ করো তাহলে আপনি। জজ সাহেব, আগামী 13 তারিখ আমার ছোট বোন পদ্মাবতীর জন্মদিন, আর সেখানে ইনভাইটেড ছিলেন উনি মানে আদিত্য সরকার। আর আমার ছোট পিসি এতক্ষণ যেগুলো বলেছেন সেগুলো সব সত্যি, তার প্রমাণ আমার ফোনে আছে। আবির, দেবযানী, সৌগত সবাই চমকে ওঠে, খানিকটা ভয় পেয়ে যায়। রূপা যে ওর ফোনে জর্জের কাছে জমা দেয়। ফোনের বড় স্ক্রিনে কানেক্টেড করে ভিডিও প্লে করা হয়। মাঝখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে সারিকা তাড়াহুড়ো করে আসতে গিয়ে আদিত্যর সঙ্গে ধাক্কা লেগে যায়। ভিডিওটা থেকে সারিকা খুব খুশি হয়। আদিত্য নিজের বুড়ো আঙুল দেখে ফিসফিস করে রূপাকে বলে, গুড জব রূপা। ভিডিও শেষ হলে আবার পুনরায় ফোনটা ফিরিয়ে দেওয়া হয় রূপা। ধর্মবতার পড়াশোনার পাশাপাশি আমার জগৎ ব্লক করা। আমার বোনের জন্মদিনটা আমি পুরো রেকর্ডিং করছিলাম ক্যামেরায়। আজ যখন সকালে ছোট পিসিয়াই এর বোন অন্তরা আন্টি ফোন করে বিষয়টি বাড়িতে জানায়, তখনই মনে পড়ে এই ভিডিওর কথা। আমি তৎক্ষণাৎ কোর্টের উদ্দেশ্যে রওনা দেই। সৌগত আর কিছু বলার থাকে না, চুপচাপ নিজের জায়গায় বসে পড়ে। আদিত্য রূপাকে প্রশ্ন করে, আচ্ছা রূপসা দেবী, আপনি বললেন অন্তরা আন্টি বাড়িতে ফোন করে বিষয়টা জানিয়েছেন। আপনি ঠিক কোন বিষয়ের কথা বলেছেন একটু খোলসা করে বলবেন? আমি নয়, অন্তরা আন্টি এই বিষয়টা ভালো করে বলতে বলেন। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। মাই লর্ড, আমি অন্তরা দেবীকে উইনেট বক্সে আসার জন্য অনুরোধ করছি। অন্তরা একবার আবিরের দিকে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকায়, তারপর উঠে আছে উইনেট বক্সে। আপনি কে? দুর্ভাগ্যবশত আমি আবির চ্যাটার্জির ছোট বোন অন্তরা চ্যাটার্জি। বলুন, আপনি কি জানেন? আজ সকালে আমি যখন দাদার ঘরে চা নিয়ে যাই, তখন ওই উকিলবাবুর সাথে দাদার কিছু কথোপকথন শুনতে পাই। আমি সঙ্গে সঙ্গে আমার ফোনটা নিয়ে গিয়ে ভিডিওটা রেকর্ড শুরু করি। অন্তরা একটা চিপ দেয় আদিত্য সেটা গিয়ে জমা দেয়। ভিডিও অন হতে দেখা যায় আবির আর দেবযানী সোফায় বসে আছে, আর তার উল্টো দিকে বসে আছে সৌগত। আবির সৌগতের উদ্দেশ্যে বলেছে, দেখ সৌগত, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কিছুতেই এই ডিভোর্স হলে চলবে না। আমি আমার সন্তানকে চাই। কিন্তু আবির, তুই রিস্ক নিয়ে নিচ্ছিস। তুই কিন্তু ফেঁসে যাবি দুটো বিয়ে করার অপরাধে। বিষয়টা পুরোপুরি ঘুরিয়ে দিতে হবে। দেবযানী কোর্টে এটা বলবে সারিকা অন্য জায়গায় সম্পর্ক থাকার কারণে দেবযানীকে হাতিয়ার করে নিজের কাজ হাসিল করেছে। কিন্তু কোর্ট এর প্রমাণ চাইবে আবির। দেবযানী এবার নিজের ফোনে বার করে কিছু ছবি দেখায়। দেখুন তো সৌগতবাবু, এগুলো চলবে কি না? আমি এটা আগেই বুঝিয়েছি বিষয়টি কোর্ট অবধি যেতে পারে। তাই আমার দিদিকে আগের থেকে বলে দিয়েছিলাম সারিকার প্রত্যেকটা গতিবিধির উপর নজর রাখতে। আর সবথেকে বড় কথা হলো, ছবিতে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটা হলো সারিকার উকিল। আমি খোঁজ নিয়ে দেখেছি। আপনি তো দারুণ প্রমাণ জোগাড় করছেন দেবযানী। দেখবি, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে আবির্বাবুর সাথে প্রতারণা করার উদ্দেশ্যে ওনার জেল হয়ে যেতে পারে। এটা তো আরও ভালো হবে। ও জেলে গেলে এমনিতে বাচ্চাটা আমার কাছে চলে আসবে। সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। ভিডিওটা শেষ হতে বিজয়ের হাসি আসে আদিত্য। এর থেকে বড় কোনো প্রমাণ হয় না। সে যে সারিকাকে সুবিচার দিতে পারবে, এটাই অনেক। আবির আর দেবযানী অন্তরার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছে। সৌগত আর কিছু বলার থাকে না। আদিত্য অন্তরাকে ফোনটা ফিরিয়ে দেয়। এবার আপনি আসতে পারেন অন্তরা দেবী। অন্তরা উইটনেস বক্স থেকে নেমে গিয়ে সারিকার পাশে দাঁড়ায়। সারিকা অন্তরাকে জড়িয়ে ধরে এত বড় বদনাম থেকে তাকে বাঁচানোর জন্য। আদিত্য জর্জের উদ্দেশ্যে বলে, এই ভিডিও থেকে স্পষ্ট প্রমাণ হয় আমার বিপক্ষে উকিল আর ওনার মক্কেল মিলে একটা নোংরা ষড়যন্ত্র করে আমার মক্কেলের উপর বদনাম করে, এমনকি আমাকেও জড়িয়েছে এই ষড়যন্ত্রে। তাই আমি আশা করব মহামান্য আদালত এবং সঠিক বিচারে করবেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিবেন, সাথে আমার মক্কেলের বিবাহবাচ্চেরটা পাইয়ে দেবেন। দ্যাটস অল মাই লর্ড। জজের সামনে মাথা ঝুঁকিয়ে আদিত্য গিয়ে বসলো নিজের জায়গায়। বিবাদী পক্ষের উকিল কিছু বলার আছে? সৌগত মাথা নাড়িয়ে না বলে দেয়। জজের এবার এই কেসের রায় দেয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রথম বিবাহ বিচ্ছেদ না হয় দ্বিতীয় বিয়ে করার জন্য মিস্টার আদিত্য চ্যাটার্জিকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং ক্ষতিপূরণ বাবদ অভিসারিকা দেবী ওনার অনগন্ত সন্তানকে উনি 2 লক্ষ টাকা দিতে বাধ্য থাকবেন এবং মিসেস দেবযানী ওরফে দেবযানী চ্যাটার্জিকে 3 বছরের কারাদণ্ডে দেওয়া হচ্ছে। মিসেস
সারিকা চ্যাটার্জি এবং আদিত্যের উপর মিথ্যে মানহানি করার জন্য এবং আদালতকে ভুল পথে চালনা করা এবং ভুলকে সাপোর্ট করার জন্য 1 বছরের জন্য সৌগত রায়ের ওকালতির লাইসেন্স বাতিল করা হয়েছে। সর্বোপরি অভিসারিকা দেবী এই বিবাহ থেকে মুক্ত করা হয়েছে এবং ওনার অনাগত সন্তানের উপর আবির চ্যাটার্জির কোনো রকম অধিকার থাকবে না। আদালত অন্তরা চ্যাটার্জিকে ধন্যবাদ জানিয়ে সঠিক সময় সত্যটা আনার জন্য দ্য কোর্ট ইজ ক্লোজড। পুলিশ আবির আর দেবযানীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় সামনে এসে দাঁড়ায় সারিকা। আবিরের করুণ চোখে তাকিয়েছে, সেটা থেকে ভয়ঙ্কর ভাব লাগলো সারিকাকে। সামান্য হেসে নিজের পেটে হাত রাখে। আজ আমাদের জীবনটা অন্যরকম হওয়ার কথা ছিল আবির। আজ আমরা আর 5 জন দম্পতির মতো সন্তান নিয়ে সুখে সংসার করতে পারতাম, কিন্তু তুমি তা হতে দিলে না। যে অন্যায় তুমি করেছো, এরপর যদি তুমি আমার সন্তানের আশেপাশে পর্যন্ত আসার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। আমি সারিকার দিকে হাত বাড়াতে গেলে সারিকা পিছনে দাঁড়ায়। আমাকে ছোবে না তুমি। সারিকা কথাটা বলে দেবযানীর দিকে তাকায়। তার মুখে কোনো অনুশোচনার ছাপ নেই, বরং আছে ক্রোধ। সারিকার প্রতি ক্রুদ্ধ হয়ে আছে সে। সারিকা দেবযানীর এমন রূপ দেখে হাসলো। সেই হাই স্কুলের প্রথম দিনটার কথা মনে আছে দেবযানী? আমার হাত লেগে তোর জলের বোতল পড়ে গিয়েছিল বলে ঠিক এইভাবে তাকিয়েছিলে আমার দিকে। তারপর আস্তে আস্তে প্রিয় বন্ধু হয়ে গেলি। তুই প্রায় টিফিন নিয়ে যেতিস না, আমি নিজের টিফিন না খেয়ে তোকে খাইয়েছি। পরীক্ষা খাতে নিজের লেখা বাকি রেখে তোকে দেখিয়েছি। তুই টিচারকে প্রেমপত্র দিয়েছিলিস, কিন্তু সেই অভিযোগটা নিজের কাঁধে নিয়েছি শুধুমাত্র তোকে মায়ের খেতে দিব না বলে। তুই স্কুলে না গেলে আমিও যাইনি। তোর শরীর খারাপ করলে চিন্তায় চিন্তায় মরেছি আমি। তোর টিচার ক্লাসের বাইরে বের করে দিল, আমিও চলে যেতাম বিনা অপরাধে। এবং আজ তুই আমার সাথে এমনটা করলি। আবিরকে যদি তোর পছন্দ ছিল, আমাদের বিয়ের আগে বললি না কেন? আমি কোনো অভিযোগ না করে আবিরকে তোকে দিয়ে দিতাম, কিন্তু এখন তুই আমার অনাগত সন্তানটিকে পিতৃহীন করলি কেন? কেন করলি এমনটা দেবযানী? দেবযানী ক্ষুদ্রস্বরে বলল, প্রতিশোধ নেব বলে। তোর মনে আছে সারা স্কুল লাইফে আমি একটা ছেলেকে খুব পছন্দ করতাম ছিল, কিন্তু জানিস ও তোকে ভালোবাসতো। আমি ওকে যখন আমার মনের কথা বলছিলাম, তখন ও আমাকে আমার রূপের খোঁটা দিয়েছিল। বলেছিল তোর মতো সুন্দরী হলে নাকি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতো। শুধুমাত্র তোর জন্য আমি ওকে পাইনি সারা। সেদিন ঠিক করে নিয়েছিলাম এর শাস্তি তোকে দেবো আমি। তারপর আবির তোর লাইফে এলো। আমি পরিকল্পনা করলাম তখন কিছু করলে তুই কষ্টটা ভুলে যেতিস সময়ের সাথে, কিন্তু আজকের কষ্টটা তোকে সারা জীবন বরে এড়াতে হবে। সারিকার চোখ দিয়ে জল গড়ল। যতই হোক প্রিয় বান্ধবীর থেকে এমন কথা আশা করেনি। তুই একটা সাইকো দেবযানী, তোর চিকিৎসার প্রয়োজন। আমার জীবন নষ্ট করে গিয়ে তুই নিজের জীবন নষ্ট করে বসে আছিস। কি পেলি এসব করে? রূপমদাকে হারালি, আর আবিরের সাথে সংসারও হলো না তোর। ধিক্কার জানাই তোকে। সারিকার ছোটদা সৌভিক দেবযানীর সামনে দাঁড়ালো। দেবু, আমি কোনোদিন তোকে আর সারাকে আলাদা করে দেখিনি, কিন্তু তুই সারার সাথে এটা কি করে করলি? তুই তার যোগ্য শাস্তি পেয়েছিস দেবযানী। এবার বাড়ি গিয়ে আমি তোর দিদিকে দেখছি। দিদিকে কিছু বলো না জামাইবাবু, ও আমার কথায় সবটা করেছে। আমি বলায় আমার কথা ফেলতে পারিনি, সেটা তো আমি দেখে নেব। অফিসার, এদেরকে নিয়ে যান। আবির আর দেবযানীকে নিয়ে যাওয়ার সময় অন্তরা সারিকার সামনে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদে। এই পাগলি মেয়ে, কাঁদছো কেন? আজ তুমি ছিলে বলে আমি শুভেচ্ছাটা পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ অন্ত। অন্ত কাঁদো চোখে সারিকার দিকে তাকালো। তুমি 6 বছর অনেক করেছো আমার জন্য, আর আজ আমি এইটুকু করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। অভিজ্ঞতা সময় মতো ফোন করে আমাকে জানিয়ে রেখেছিল ওদের কার্যকলাপের উপর নজর রাখতে, তাই তো আমি তোকে তোমাদের সাহায্য করতে পেরেছি বৌদি। সারিকা অন্তরের গালে হাত রাখলো। আমি তোমার এই উপকার সারা জীবন মনে রাখবো। মা কেমন আছে অন্ত? তোমার প্রেগনেন্সির খবর পেয়ে মা আরও ভেঙে পড়েছে, শুধু তোমার সাথে দেখা করবে বলেছে। বেশ তো, একদিন সময় করে এসো না আমার বাড়ি, আসবো। সারিকা অভিকের উদ্দেশ্যে বলল, এখান থেকে বাড়ি অনেকটা দূর। অভি, অন্তকে পৌঁছে দিয়ে আয়, আমরা অপেক্ষা করছি। কোর্টের বাইরে একটা রেস্টুরেন্টে ঢুকলো সবাই। অভিক অন্তরাকে দিতে গেছে, তাই বাকি সবাই এখন অপেক্ষা করছে। প্রেমে ব্যর্থ সেই চোর নিশ্চয় আবার চুরি করতে আসবে। রেস্টুরেন্টে ঢুকে সারিকার দাদারা একটু দূরে গেলে সারিকা চট করে আদিত্যকে প্রণাম করে বসলো। আদিত্য লাফিয়ে উঠল, এই এই কী করছেন? আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আর তার জন্য ধন্যবাদ। আমার জন্য আপনাকে অপমানিত হতে হলো স্যার, এজন্য সরি। আপনি আমার কাজ সারিকা দেবী, আপনাকে সুবিচার দিতে পেরে আমি অনেক খুশি।
সারিকা নিজের হ্যান্ডব্যাগে হাত ঢুকালো। 500 টাকার কয়েকটা নোট আদিত্যর সামনে ধরলো। আপনার পেমেন্টটা বাবা দিয়েছে। আদিত্য সারিকার হাতটা মুঠো করে ধরলো। আপনার কাছ থেকে টাকা নিলে আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাব সারিকা দেবী, কিন্তু এটা তো আপনার পেশা, আপনি বিনা পয়সায় কেন লড়বেন কেসটা? আদিত্য হাসলো। এর বিনিময়ে আমি যদি অন্য কিছু চাই দেবেন? সারিকা ভুরু কুচকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। কি? আদিত্য নিজের হাতটা বাড়িয়ে দিল সারিকার উদ্দেশ্যে। জোনাকিরা বন্ধু হয়ে রাত্রি শেষে আলো জ্বাললে বাতি। আমি বন্ধু হতে চাই কায়মনে, তাই 2 পাতি। তুমি কি বাস্তবে আর এই আমিটার বন্ধু হবে? অন্তর্দহন 2য় পর্ব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।